নমস্কার। স্কাই নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাই। মাঠে ময়দানে নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আপনারা জানেন আগামীকাল কিন্তু আইপিএল এর ফাইনাল একেবারে কিন্তু হাই ভোল্টেজ মহরণের অপেক্ষায় গোটা দেশবাসী কেন গোটা বিশ্ব বললে সহজে ভালো বলা হবে। কারণ গোটা বিশ্বেরই কিন্তু বিভিন্ন প্রান্তের ক্রিকেটাররা কিন্তু এই আইপিএল এ অংশ নেয়। সুতরাং পাঞ্জাব কিংস বনাম আরসিবির ম্যাচ এবং গতকাল আমরা জানি যে কোয়ালিফায়ার 2 এর ম্যাচে সেখানে মুম্বাই ইন্ডিয়ান্সকে 5 উইকেটে হারিয়ে কিন্তু আইপিএল ফাইনালে জায়গা করে নিয়েছে পাঞ্জাব কিংস। এবং এর আগে কিন্তু আমরা দেখেছিলাম আরসিবি তারা এই পাঞ্জাব কিংসকে হারিয়ে কিন্তু আইপিএল ফাইনালে উঠে এসেছিল। সুতরাং একটা কথায় বলা যেতে পারে পাঞ্জাব কিংসের কাছে কোথাও একটা কিন্তু বদলার লড়াই, আরসিবির বিরুদ্ধে বদলার লড়াই। এবং আরসিবি এবং পাঞ্জাব কিংস নতুন চ্যাম্পিয়নকে এবারে আইপিএল ফাইনাল কিন্তু খুঁজে পেতে চলেছে, নতুন চ্যাম্পিয়নকে। কারণ পাঞ্জাব এবং আরসিবি দুই দলই এখন আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। 9 বছর পর আইপিএল ফাইনালে উঠে এসেছে আরসিবি, অন্যদিকে 11 বছর পর আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংস। আমরা আজকে কথা বলবো, আমাদের সঙ্গে আজকে লাইভে বিশেষ অতিথি হিসাবে আমাদের সঙ্গে রয়েছেন মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব ব্যানার্জি। আমি কেশব বাবুকে স্ক্রিনে ফেরাবো। কেশব বাবু, আপনাকে স্বাগত জানাই স্কাই নিউজ বাংলায়। নমস্কার। নমস্কার। শুরুতে বলুন কেমন আছেন বলুন। ভালো আছে, ঠিক আছে। তো আমরা আলোচনায় চলে আসছি একেবারে মহেন্দ্র সিং ধোনিকে, যিনি ছোটবেলা থেকে একেবারে হাতে ধরিয়ে মানে ক্রিকেট শিখিয়েছেন। এবং আজকে যে ধোনি আজকে ভারতীয় দলের একজন ক্রিকেটার অধিনায়ক হিসাবে যে যে সুনাম অর্জন করেছেন, তার সমস্ত ভূমিকা কিন্তু এই কেশব বাবুর কিন্তু বলা যেতেই পারে। এমন একজন গুণী মানুষকে কিন্তু আজকে আমরা লাইভে পেয়েছি। কেশব বাবু, শুরুতেই যেটা জানতে চাইবো যে আইপিএল ফাইনাল কিন্তু আগামীকাল। তার আগে আমি আসবো গতকালের যে ম্যাচটা মুম্বাই ইন্ডিয়ান্স এবং পাঞ্জাব কিংসের, যে গতকালের ম্যাচ দেখলাম, একটা ভালো ম্যাচ হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে হারিয়ে পাঞ্জাব কিংস উঠে এলো। কিভাবে দেখছেন? দেখো, কালকে যে ম্যাচটা ছিল, কালকে ম্যাচটা কিন্তু আপ এন্ড ডাউন ছিল। যেভাবে পাঞ্জাব কিংসরা 4 উইকেট পড়লো, সেটা তো এমন ভাবে অবস্থা ছিল যে ম্যাচটা কিছুটা হোক বোম্বের দিকে টার্ন করে গিয়েছিল। কিন্তু একমাত্র একটাই প্লেয়ার যে 3টে আইপিএল ফাইনাল খেলতে যাচ্ছে, সে ফাইনাল খেলতে যাচ্ছে শ্রেয়াস আইয়ার। সে নিজের হাতে পুরো টিমের দায়িত্ব নিয়ে ম্যাচটাকে বার করে নিল। তো ক্রেডিট গোস টু শ্রেয়াস আইয়ার। একদম একদম, মানে একটা কথাই বলা যেতে পারে যে শ্রেয়স আইয়ার কিন্তু এর আগে যখন আরসিবির কাছে ম্যাচটা হেরেছিল, তিনি কিন্তু বলেছিলেন যে যুদ্ধ কিন্তু শেষ হয়নি, একটা বার্তা দিয়েছিলেন। আপনি কি বলবেন? যখন ইন্টারভিউ ছিল, যখন আরসিবির সাথে হারলো, তখন ও একটাই ওয়ার্ড বলেছে যে ওয়ার ইজ ওভার বাট ব্যাটেল ইজ নট ইয়েট ওভার। সুতরাং তখনই ও বলেছিল যে হিল কাম ব্যাক। এখন ওর কনফিডেন্স ছিল, কিন্তু খেলার ব্যাপারটা তো কাউকে কিন্তু বলা যায় না কখন কি মুহূর্তে খেলাটা চেঞ্জ করে যায়। হয়তো কোনো একটা পার্টিকুলার শটে মিস্টেক করে আউট হয়ে যেতে পারতো। কারণ কাল যেভাবে জসপ্রীত বুমরাকে খেললো সব ইয়র্কার, এবং একটা ইয়র্কার তো 4 বাউন্ডারিতে বাইরে পাঠিয়ে দিল। মানে হি হ্যাজ মেন্টালি প্রিপেয়ার্ড যে হি হ্যাভ টু ফেস জসপ্রীত বুমরা। এবং একটা যে সব থেকে বড় ব্যাপার, যখন মুম্বাই ইন্ডিয়ান্সকে আমরা এর আগে কিন্তু অতীতে রেখেছি হার্দিক পান্ডিয়া, বা তারা কিন্তু প্রচুর রান তুলেছে এবং রাতে হয়তো আমরা মনে হচ্ছিল রানটা হয়তো 250-র কাছাকাছি হয়তো চলে যেতে পারে। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের যে সেখানে কিন্তু সূর্যকুমার যাদব, তিলক বর্মা ফিরে যাওয়ার পর কিন্তু রানটা অনেকটাই চেপে গেল এবং তারা মাত্র 203 রানে তারা আটকে গেল। 203 রান তুললো। কোথাও কি মনে হচ্ছে যে রাতের টেস্ট স্কোরটা হয়তো আরেকটু বেশি হলে মুম্বাইয়ের পক্ষে পাল্লা ভারী হতো? দেখো, অ্যাকচুয়ালি বোম্বের কি হয়েছে, বোম্বে ডিপেন্ড করে গুড স্টার্ট যদি হয় সেটা ওরা কন্টিনিউ করতে পারে। কারণ স্টার্টটা খুব একটা ভালো হয়নি। রোহিত শর্মা 7 রানে আউট হয়ে গেল। তো একটা সাইকোলজিক্যাল প্রেশার তো টিমের উপর আসেই, যে রোহিত নেই, তারপরে ওপেনারও গেল চলে, তখন সব প্রেশার গিয়ে পড়লো স্কাই আর তিলক ভার্মার উপর। আর এটা হচ্ছে মানে একদম। ডু অ্যান্ড ডাই এর, এটা হচ্ছে ডু অ্যান্ড ডাই। আর এটা হচ্ছে ভেন্যু অন্য একটা জায়গা, গুজরাট। সুতরাং সেখানে গিয়ে ম্যাচটাকে কন্টিনিউ করা উচিত ছিল ওদের, ধীরে ধীরে খেলা। কিন্তু এত হড়বড়ি করলো তিলক ভার্মা, আর আননেসারি ওইভাবে ওর শট মেরে আউট হয়ে যাওয়ার কোনো যুক্তি হয় না। একদম।
এবং আরেকটা বিষয় যে যখন আমরা পাঞ্জাব ব্যাট করছিল আমরা দেখলাম যে তারা ১ ওভার বাকি থাকতেই ৫ উইকেটে কিন্তু ম্যাচটা জিতে নিয়েছে এবং ৪১ বলে ৮৭ রানের যে একটা অপরাজিত ইনিংস খেলেছেন, অধিনায়ক খচিত ইনিংস বলা যেতে পারে শ্রেয়স আইয়ারের কাছ থেকে একটা দুর্দান্ত ইনিংস। যে ৫ টা ৪, ২ টো ৬। সুতরাং বড় ম্যাচে কিন্তু এই ধরনের প্লেয়াররা কিন্তু জ্বলে ওঠে, আমরা সেটাতে কিন্তু দেখেছি। যে সেটাই কি প্রমাণ করলেন যে তিনি যে কত লম্বা দেশের ঘোড়া, সেটা কি শ্রেয়স আইয়ার আবার একবার প্রমাণ করে দিলেন? দেখো এটা ওর প্রমাণ করার কিছু নেই, কারণ এর আগেও কলকাতার সাথে যখন খেলা হয়েছিল সেম ও নিজে খেলে ম্যাচটাকে কলকাতাকে জিতিয়েছিল। তার আগে যখন দিল্লিতে ছিল সে দিল্লিতে চ্যাম্পিয়ন করেছিল। সেও জানে যে ফাইনাল ম্যাচ বা এগুলো কিভাবে টেম্পারামেন্ট রাখতে হয় সেটা ও জানে। কিন্তু আমাদের সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে এই প্লেয়ারকে আমরা ইন্ডিয়ান টিমে জায়গা দেয়নি, সঠিক, টেস্ট টিমে। একদম। হ্যাঁ। শুধু তাই কেন, এবং যদি আমরা দেখি কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু যে চ্যাম্পিয়ন অধিনায়ককে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স গত এই বছর। যারা গত বছর কলকাতা নাইট রাইডার্স আইপিএল চ্যাম্পিয়ন হলো যে অধিনায়কের হাত ধরে, সেই শ্রেয়স আইয়ারকে কিন্তু এবছর রিলিজ করে দেওয়া হয়েছিল। আর শ্রেয়স আইয়ার তখন কিন্তু একটা যে চ্যালেঞ্জ নিয়েছিল যে তিনি করে দেখাবেন। কেকেআর এর বিরুদ্ধে একটা বিদ্রুপও তিনি কিন্তু করেছিলেন, আমরা দেখেছিলাম। এবং শ্রেয়স হ্যাঁ, আইয়ার পাঞ্জাবের সঙ্গে যুক্ত হয়ে পাঞ্জাবের অধিনায়ক হয়ে আবার একটা আইপিএল, পরপর ২ বছর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন। গত বছর একবার চ্যাম্পিয়ন করেছেন, আবার আরেকটা দলের হয়ে অধিনায়কত্ব নিয়ে আবার ফাইনালে। দেখো পাঞ্জাবে পাঞ্জাব সুপার পাঞ্জাব পাঞ্জাবের টিমে 4টে আনক্যাপ প্লেয়ার। এই 4টে আনক্যাপ প্লেয়ার আর আবার প্লেইং 11 এর মধ্যে আছে। ওই টিমকে নিয়ে ও পুরো ফাইনালে গেল, এটা তো ক্রেডিট গোস টু দ্য ক্যাপ্টেন। অবশ্যই। শশাঙ্ক সিং ছিল, মানে ব্রার ছিল, পরশুরাম ছিল, এগুলো আনক্যাপ প্লেয়ার তো সব। মানে এই ছেড়ে আনক্যাপ দেওয়াটা মানে প্লেয়ারকে নিয়ে বেরিয়ে গেছে। কেকেআর একটা যে অধিনায়ককে, যে চ্যাম্পিয়ন অধিনায়ককে ছেড়ে দেওয়া, এটা কেকেআর এর জন্য কিন্তু একটা অত্যন্ত বড় একটা খারাপ সিদ্ধান্ত কিন্তু এবছর হয়ে দাঁড়িয়েছে কিন্তু বলা যেতে পারে। আমি জানি না কেকেআর এর টিম মানে থিঙ্ক ম্যানেজমেন্ট কি করছে। কেকেআর কে একে ছাড়লো কেন? আচ্ছা ওকে যদি ছাড়ো তাহলে পিটার সলকে ছাড়লো কেন? কেন ওদের তো ওপেনিং স্লট তো কেউ নেই। হুম, যে কটাকে ছেড়েছে সে কটাই আজ ফাইনাল খেলছে, একজন একদম। ব্যাঙ্গালোর হয়ে একজন পাঞ্জাবে। সুতরাং আমি বলবো কেকেআর একটু বসে চিন্তা করা উচিত যে কাকে রাখবে কাকে রাখবে না, নেক্সট অকশনে কিভাবে যাবে। সুতরাং কি বলা যেতে পারে যে এবার এখন আমরা একটু ফাইনালের প্রসঙ্গে চলে আসি, এবং যেখানে ৯ বছর পর আইপিএল ফাইনালে আরসিবি, অন্যদিকে ১১ বছর পর আইপিএল ফাইনালে পাঞ্জাব কিংস। আমরা জানি, কারণ পাঞ্জাব কিংস এর আগে শেষবার যে আইপিএল যে ফাইনাল খেলেছিল ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্স এর সঙ্গে, এবং কেকেআর কে কাছে ম্যাচটা পরাজিত হয়েছিল এবং কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল সেবার ২০১৪ সালে। কারণ সেবারই লাস্ট পাঞ্জাব কিংস আইপিএল ফাইনাল খেলেছিল আমরা জানি, এবং আরসিবি ২০১৬ সালে লাস্টবার আইপিএল ফাইনাল খেলেছিল ৯ বছর পর। এবং দুটো দলই এখনো পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হয়নি। সেক্ষেত্রে যেই চ্যাম্পিয়ন হোক না কেন, একটা নতুন ওতে একটা চ্যাম্পিয়নকে খুঁজে পাবে এবারে আইপিএল, আমরা জানি। সেক্ষেত্রে কিভাবে দেখছেন এই দুটো দলের দ্বৈরথটাকে? দেখো আমি কয়েকটা কথা বলতে চাই। একটা হচ্ছে বিরাট কোহলি হচ্ছে আরসিবি, ওর কোনো বছর ও পুরো কোয়ালিফাই করেছে, কোয়ালিফাই রাউন্ডে গেছে কিন্তু ট্রফি কখনো পায়নি। হোয়ারাস শ্রেয়াস আইয়ার তিন আগে দুটো টিমে ছিল, দুটো টিমকে ফাইনালে উঠিয়েছে, এটা তার থার্ড টিম ফ্র্যাঞ্চাইজি, এবং আমার এ ফাইনালে গেছে। এখন দুটো যদি কম্পেয়ার করো তাহলে বলবো ভাগ্যের ট্রফির ভাগ্যেরটা শ্রেয়াস আইয়ারের দিকে বেশি ঝুঁকছে। আচ্ছা। দুটো দলের যদি শক্তির বিচারে যদি আমরা পাশাপাশি রাখি, আরসিবি এবং যদি পাঞ্জাব কিংসের শক্তির বিচারে ব্যাটিং লাইন, আমি যদি দুটোর ব্যাটিং লাইন যদি কম্পেয়ার করি, কারণ পাঞ্জাবের ব্যাটিং লাইনও এবছর কিন্তু দারুণ ব্যাটিং লাইন। অন্যদিকে আরসিবিও কিন্তু ভালো পারফরমেন্স করেছে, ফিল সল্ট দারুণ ব্যাটিং করছেন, বিরাট কোহলি দারুণ ছন্দে রয়েছে। দুটো দলের ব্যাটিং অর্ডারকে যদি পাশাপাশি রাখি, কাদেরকে বেশি ফেভারিট মনে হচ্ছে আপনার মতে? দেখো ব্যাটিং যদি তুমি ব্যাটিং স্ট্রেংথ দেখো তাহলে আরসিবি আরসিবি স্ট্রেংথটা বেশি ভালো, আরসিবি স্ট্রেংথটা বেশি ভালো ব্যাটিং স্ট্রেংথ।
whereas আর তোমার পাঞ্জাবের টিম তারা একবার হেরেছে, হেরে আবার দ্বিতীয়বার জিতলো। মানে বলে না, একটা হচ্ছে সে যে যার আঘাত লাগে সে হয়ে যায় ভয়ঙ্কর, আর একটা সে যে আঘাত তার লাগেনি সে ইজি গোয়িং হয়ে যাচ্ছে, সুতরাং যার আঘাত লেগেছে সে আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় ফাইনালে পাঞ্জাব আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে। আচ্ছা, আহ, এই কারণ এবারের আইপিএল এ কিন্তু এই নিয়ে কিন্তু 4 বার মুখোমুখি হতে চলেছে এই দুটো দল। এবারের আইপিএল এ কিন্তু পাঞ্জাব কিংস এবং আরসিবি এই নিয়ে 4র্থ বার মুখোমুখি হতে চলেছে। এর আগে 3 বার মুখোমুখি হয়েছে এবারে আইপিএল এ। গ্রুপ পর্বে একবার আরসিবি জিতেছে, একবার পাঞ্জাব কিংস জিতেছে। আরসিবি ঘরের মাঠে গিয়ে চেন্নাস্বামী থেকে পাঞ্জাব জিতে এসেছিল, পাঞ্জাবের মূল্যানপুরে গিয়ে পাঞ্জাবকে হারিয়ে আরসিবি জিতে এসেছিল, এবং তারপরে আমরা দেখতে পেলাম যে কোয়ালিফায়ারের ম্যাচে আবার একবার আরসিবি কিন্তু জিতে পাঞ্জাবকে লাস্ট ম্যাচটা, এবং সব থেকে বড় ব্যাপার আগের দিনের যে লাস্ট ম্যাচটা একেবারে হেলাই হারিয়েছে, ওয়ান সাইড ম্যাচ দেখলাম। 101 রানে পাঞ্জাবকে অল আউট করে দেওয়া, 10 ওভারের মধ্যে ম্যাচ জিতে যাওয়া। কোথাও কি একটা সারপ্রাইজ হয়েছিলেন যে আগের দিনের ম্যাচটা দেখে? হ্যাঁ, আমার একটু ডাউট হলো যে এত কম রান কি করে হয়। তো আমার ডাউট হচ্ছে যে দেয়ার মাস্ট বি রং ইন দ্য পিচ। কিন্তু ব্যাপার হচ্ছে পিচ রং হলে তো একটু অ্যাডভান্টেজ তো বোথ দ্য টিম। সুতরাং আমার উইকেটটা মনে হচ্ছে কোথাও না কোথাও একটা গন্ডগোল হয়েছে। আর দ্বিতীয় উইকেটটা হচ্ছে, সঠিকভাবে জাজ করতে পারেনি নাকি? না না, দ্বিতীয় হচ্ছে পাঞ্জাবের একটু ওভার কনফিডেন্স ছিল। ওদের হোম গ্রাউন্ডে হচ্ছে খেলা, নিউ চণ্ডীগড় তো ওদের হোম গ্রাউন্ড, সুতরাং ওরা একদম। ইজিলি ম্যাচ নিয়ে বেরিয়ে যাবে। অনেক সময় কি হয়, ওভার কনফিডেন্স টিমকে নিয়ে ডোবে, সেটাই হয়েছে ওর ক্ষেত্রে। আচ্ছা। হ্যাঁ, এবং আরেকটা বিষয় যদি দেখি কেশব বাবু, মানে যে ওই একই উইকেটে একই পিচে কিন্তু উইকেট হয়তো একই নয়, একটা মাঠে অনেকগুলো উইকেট থাকে, কিন্তু একই হ্যাঁ, মাঠে খেলা মূল্যায়নপুরে মাত্র একদিনের ডিফারেন্সে যেদিনকে যেখানে ম্যাচটা 101 রানে পাঞ্জাব অল আউট হয়ে গেল, 10 ওভার আরসিবি জিতে গেল, পরের দিনই ওই ওই জায়গাতেই যখন সেম কন্ডিশনে যখন খেলা হলো, মুম্বাই ইন্ডিয়ান্স এবং গুজরাট টাইটান্স ম্যাচে কিন্তু একেবারে হাই স্কোরিং ম্যাচ হলো আমরা দেখলাম। এটার কারণটা কি? হুম। মানে একটা দিন আছে যে এত লো স্কোরিং ম্যাচ, পরের দিনই একই মাঠে খেলা হচ্ছে অথচ হাই স্কোরিং ম্যাচ। তো দেখুন, এটা তো পিচের ব্যাপার কিছু থাকলেও থাকতে পারে। কারণ একটা ম্যাচে তো 4-5টা থাকে না পিচ, 4-5টা পিচ থাকে। কোনো পিচে হয়তো রোলিংটা ঠিক করে হয়নি, কোনো পিচের রোলিং ওয়াটারিং ঠিক করে হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে কিছুটা ডিফারেন্স হলেও হতে পারে। আচ্ছা। আহ, তো এবং একই সঙ্গে আরেকটা বিষয় আমি জানতে চাইবো যে আহ, সেক্ষেত্রে দাঁড়িয়ে যেটা আপনি বলছেন যে পাঞ্জাব কিংস এর কি 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 অনেকটা বেটার মনে হচ্ছে মানে এই আরসিবির কাছে, কারণ আরসিবির কাছে কিন্তু 18 বছর হয়ে গেল তারা আইপিএল খেলছে। বিরাট কোহলি 18টা আইপিএল খেলা হয়ে গেছে, এখনো পর্যন্ত তারা কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। সেক্ষেত্রে কিন্তু বিরাট কোহলি একেবারে জান প্রাণ লড়িয়ে কিন্তু চেষ্টা করবে যে এই ট্রফিটা নিজের নামে করবার জন্য, এবং আরসিবির সমর্থকদের, যেখানে যদি আমরা গোটা দেশে যদি আইপিএল এতটা জনপ্রিয় ভারতবর্ষে, এবং সে কারণ কিন্তু যদি আমরা দেখি, একটা হচ্ছে চেন্নাই সুপার কিংস, একটা হচ্ছে সিএসকে সমর্থক, একদিকে আরসিবি সমর্থক বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু সমর্থক, আর মুম্বাই ইন্ডিয়ান্সে কিছুটা ফ্যান বেস আছে, আর কলকাতায় কিছুটা কেকেআর এ ফ্যান বেস আছে। এই 4টে দল কিন্তু মূলত কিন্তু ফ্যান বেসে কিন্তু সবার এগিয়ে রয়েছে এই আইপিএল এ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে পাঞ্জাব কিংসকে কিন্তু বলতে গেলে একেবারে ডার্ক হর্স হিসাবে উঠে এসছে, কারণ পাঞ্জাব কিংসকে নিয়ে এতটা কিন্তু প্রত্যাশা ছিল না, পাঞ্জাব কিংস একেবারে ডার্ক হর্স হয়ে উঠে এসছে। কোথায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে যে যে সেক্ষেত্রে আরসিবিও কিন্তু চেষ্টা করবে প্রথমবার সেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগকে একেবারে মরিয়া হয়ে ছিনিয়ে নেওয়ার? কতটা হাই ভোল্টেজ ডুয়েল হতে চলেছে? দেখো, একটা জিনিস বলছি যে আরসিবি একটা কোনো জিনিস পেতে গেলে না, যেমন লটারি টিকিট কাটতে গেলে একটু ভাগ্যের দরকার হয়। অনেক সময় লোকে টিকিট কাটে না যে এই নাম্বারটা নিলে আমার ভাগ্য ফিরতে পারে। আরসিবির ট্রফি পাওয়ার ভাগ্যটা খুব কম। তারা খেলছে সবকিছু, ফাইনালে গিয়ে কোথাও না কোথাও একটা ট্যাকটিক্যাল মিস্টেক বা কিছু একটা মিস্টেকে দে আর আউট অফ দ্য রেস। সুতরাং ট্রফির পাওয়ার ভাগ্যটা কম। হোয়ারেস পাঞ্জাবে কি হচ্ছে, পাঞ্জাব হচ্ছে ডার্ক সাইড টিম। কেউ প্রথমে ওকে বিশ্বাস করেনি যে এই টিম যাবে, যেভাবে ওরা স্টার্ট করেছে এবং ওর যে আপনার ফ্র্যাঞ্চাইজি যে কোচ সে যেভাবে টিমটাকে সাজিয়েছে, হ্যাটস আপ টু বি হিম।
সেভাবে টিমটাকে পুরো থ্রু আউট লিগে, তারপরে থ্রু আউট তোমার কোয়ালিফাইং রাউন্ডে টিমটাকে নিয়ে এসে যেভাবে দাঁড় করালো, কারণ একটা ম্যাচে হারার পর আমি দেখেছি চুপচাপ, কোচরা চুপচাপ বাইরে বসে আছে। সুতরাং তার মনে একটা ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ ছিল, এবং সেই ম্যাচ, দ্বিতীয় ম্যাচে সেটা দেখিয়ে দিল যে সামথিং কিছুটা চেঞ্জ হয়েছে, ট্যাকটিক্যাল অ্যাপ্রোচ চেঞ্জ করে ম্যাচটাকে বার করে নিল। সুতরাং আমার মনে হচ্ছে পাঞ্জাব হচ্ছে ডার্ক হর্স, ওতে কিছু না কিছু পাওয়ার আছে না কিছু না পাওয়ার আছে, কিন্তু বিরাট কোহলির ভাগ্যটা দরকার, যে এতদিন ধরে খেলছে, কোয়ালিফাইং রাউন্ডে যাচ্ছে, সব করছে, কিন্তু ট্রফি আর পাচ্ছে না। একদম একদম। হ্যাঁ, সুতরাং একেবারে বলা যেতে পারে একজনরা হচ্ছে ডার্ক হর্স, অন্যজনরা চোকার্স থেকে গেছে, কিন্তু কোথাও একটা বিরাট কোহলির মধ্যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে যে এই ম্যাচটাকে যে কোনো প্রকারে মানে জিতে, আর একটা মাত্র লাস্ট যে ল্যাপ বলা যেতে পারে, লাস্ট ল্যাপে কিন্তু যে বাজিমাত করে কিন্তু যে আরসিবি সমর্থকদের মুখে হাসি ফোটানোর চ্যালেঞ্জ থাকবে। আমি একটা বিষয় আসবো আর যে আর যদি আরেকটা আছে কথা, হ্যাঁ, আরেকটা বলুন। হচ্ছে দুটো টিমের মধ্যে সেন্টার পয়েন্ট একজনই, এদিকে শ্রেয়াস আয়ার, ওইদিকে বিরাট কোহলি। হুম, ফাইনালটা দেখতে হবে এক- কে, কার হাসিটা মুখে আসে। একদম। এবং আজ আরেকটা বিষয় যদি আমি আসি যে ও আছে আহমেদাবাদের উইকেটে খেলা, আহমেদাবাদের উইকেটে এমনি আমরা জানি যে ব্যাটসম্যানরা সুবিধা পায়, রাতে হাই স্কোরিং ম্যাচ হয়, পেস বোলারদের জন্য কিছুটা সুবিধা থাকে সেক্ষেত্রে। আহমেদাবাদের উইকেটে খেলা, এবং গতকালও দেখেছিলাম আহমেদাবাদে এখানে খানিকটা কিন্তু বৃষ্টি হয়েছিল, কিন্তু বৃষ্টি হওয়ার পরে কিন্তু উইকেটটা একটু হলেও একটুখানি চেঞ্জ কিন্তু হয়েছিল, কিন্তু হালকা চেঞ্জ কিন্তু মনে হচ্ছিল যে গতকাল বৃষ্টি হওয়ার পর। সেক্ষেত্রে কিন্তু আগামীকালও যদি একটা বৃষ্টির কিন্তু হালকা সম্ভাবনা কিন্তু রয়েছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আগামীকালের যে টস কতটা বড় ফ্যাক্টর, আর যারা টস জিতবে কি করা উচিত, আপনি কি মনে করেন? যে টিম টস জিতবে সেই টিমের হুম, উচিত গো ফর ফিল্ডিং, কেন তারা ক্যালকুলেটিভ করে খেলতে পারবে। যেটা হুম, কালকে শ্রেয়াস আয়ার টস জিতে ফিল্ডিং নিচ্ছে, কেন ওদের কারণ হচ্ছে কি বললো, যে এতদিন ধরে বৃষ্টি হয়েছে, পিচ ঢাকা ছিল, আমরা জানি না। সুতরাং উই শুড বি ক্যালকুলেটিভ, আমরা যদি ফিল্ডিং করি তো আমরা বুঝতে পারবো আমাদের কত টার্গেট হবে, কিভাবে টার্গেট সেট করব। আর যদি মাঝে ঝড় বৃষ্টি হয় তাহলে ডিএলএ সিস্টেম চলে আসবে, অনেক কিছু প্রবলেম আসবে। সুতরাং ওর জন্য ও হি হ্যাজ গন ফর দ্য টস জেতার পর ফিল্ডিং। সুতরাং কালকে যে জিতবে হি শুড গো ফর দ্য ফিল্ডিং। আচ্ছা। প্রথমে ফিল্ডিং মানে কেন উইকেটে কি কোথাও একটা যেন একটা ডিউ ফ্যাক্টর, কারণ অনেক সময় কিন্তু ডিউ ফ্যাক্টর থাকলে অনেক সময় ফিল্ডিংটা আদর্শ হয়, কারণ পরে বল গ্রিপ করতে প্রবলেম হয় যে ডিউ ফ্যাক্টরের কারণে। সেটা কি কোথাও কি ডিউ ফ্যাক্টর কাজ করছে বলে মনে করছেন? দেখো, যদি এখন তো মাঠে তো ঢাকা আছে, পিচ পিচ ঢাকা, হুম, কালকে বৃষ্টি হয়েছে, আজকেও শুনছি যে ওয়েদার ফোরকাস্টে হলেও হতে পারে। যদি বৃষ্টি হয় তাহলে অটোমেটিক তোমার আউটফিল্ড কিছুটা তো ভেজা হবে, আর জল তো টোটাল জল তো সোক করবে, সোক করে পিচে গিয়ে পিচ উইল বি, মানে পিচটা হয়ে যাবে নরম। সুতরাং বল ইকুয়ালি আসতে পারবে না। সুতরাং সেখানে কি হয়, রানটা একটু কমে আসে, এবং সেটা যখন সেকেন্ড টিম ব্যাটিং করতে যায় তখন পিচটা আরো ইজি হয়ে যায়, তাদের পক্ষে ব্যাটিং করতে ইজি হয়ে যায়। আচ্ছা। সেক্ষেত্রে যারা প্রথম ব্যাট করবে এখানে উইনিংস ম্যাচ জিততে গেলে ফাইনালের মতো মঞ্চে অবশ্যই ম্যাচ জেতা একটা বেশ চ্যালেঞ্জিং, সেখানে ম্যাচ জিততে গেলে মোটামুটি কত রানের একটা টার্গেট মানে মোটামুটি দিতে হবে প্রতিপক্ষকে, তবে ম্যাচটা বের করা সম্ভব হবে? ওয়েদার যদি তোমার মানে ক্লাউডি থাকে বা যে কোনো থাকুক, ওয়েদার যদি ক্লাউডি বা রেনি সিজন, তা আমি বলবো 180 to 190। আর যদি ওয়েদার ড্রাই থাকে, আর যদি পিচ পিচ যদি শুকনো থাকে, ইট মে গো টু 250, 200 আপ হতে পারে। আচ্ছা। আমি একদম শেষে আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনার এরপরে আমি একটু সিএসকে প্রসঙ্গে আপনার যে ছাত্রের প্রসঙ্গে একটু শুনবো, আপনার কাছে মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব ব্যানার্জিকে পেয়েছি, ধোনির প্রসঙ্গে শুনবো না, এটা হয়, এটা তো শুনতেই হবে। কিন্তু তার আগে আরেকটা প্রশ্ন আমি রাখবো ফাইনাল নিয়ে। আপনার বিচারে তাহলে যদি আমি যে এই আরসিবি এবং পাঞ্জাব কিংস যেই চ্যাম্পিয়ন হোক না কেন, নতুন চ্যাম্পিয়নকে আমরা খুঁজে পাবো, এবং এই দুটো দলের মধ্যে প্রথমবার আইপিএল ফাইনাল হতে চলেছে। সেক্ষেত্রে এই দুটো দল যে দলের মধ্যে আপনার বিচারে যদি পার্সেন্টেজ দিতে বলা হয়, কোন দলকে কত পার্সেন্টেজ দেবেন, কাদের মনে হচ্ছে একটু হলেও এগিয়ে রয়েছে, পাঞ্জাব কিংস নাকি আরসিবি, কাদের ফেভারিট মনে হচ্ছে?
আমি বলবো ব্যাঙ্গালোর 40 আর পাঞ্জাব 60। পাঞ্জাব 60। আচ্ছা, মানে পাঞ্জাবের পাল্লা ভারী, মানে ডার্ক হর্স, মানে এবার এই বছর বাজিমাত করতে পারে, মানে আবার সেই মানে বিরাট কোহলিদের মানে আবার গুরুত্বপূর্ণ ম্যাচে গিয়ে সেই সাউথ আফ্রিকার মতো আবার চোকার্সে আবার সেই চোকার্স থেকে যেতে পারে, গুরুত্বপূর্ণ ম্যাচে গিয়ে আবার পা পিছলাতে পারে মানে বলে মনে করছেন। হ্যাঁ, আচ্ছা, তাই ঠিক। তো আরসিবি আরসিবি সমর্থকরা শুনলে একটু মনটা খারাপ অবশ্যই হবে, কারণ যে এই ধরনের খবর শুনলে আরসিবি সমর্থকদের একটু মন খারাপ হবে বই কি। কিন্তু এখন দেখা যাক, ক্রিকেট সবটাই ভাগ আছে, মানে ওই ওই আগে থেকে এত আলোচনা করে হয় না, ক্রিকেটটা সম্পূর্ণ মাঠে যেদিন যাদের দিন যারা যেদিন ভালো খেলবে শেষ পর্যন্ত শেষ হাসি তারাই হাসবে। সেক্ষেত্রে শেষ ম্যাচের ল্যাপে কারা বাজিমাত করে সেটা দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। কিন্তু একটুখানি এবার একটু আমি একটু অন্য প্রসঙ্গে আসি। আপনার সঙ্গে কথা বলছি। আচ্ছা, তো আচ্ছা, ধোনির সঙ্গে আপনার তো যে যখন এবং এম এস ধোনির যে বায়ো যে মুভি আমরা দেখেছি সেখানেও কিন্তু আপনার চরিত্র আমরা দেখেছিলাম। ধোনির সঙ্গে আপনার যে ছোটবেলাকার যদি একটু গল্প বলেন, মানে কিভাবে পরিচয় হয়েছিল এবং ও কেমন ছিল ছোটবেলায়? দেখুন, ব্যাপারটা হচ্ছে স্পোর্টসে তো স্কুলে আমি ওকে প্রথমে পিক আপ করি। স্কুলে ও গোলকিপিং করতো, সেখান থেকে ওকে ক্রিকেট ফিল্ডে নিয়ে আসা হয়। এবং এটুকু বলতে পারি যে হি ওয়াজ ডেডিকেটেড টু দ্য স্পোর্টস। হুম। ও স্পোর্টসে ডেডিকেটেড আছে। হয়তো ওর পড়াশোনায় অতটা ইন্টেলিজেন্ট নয়, এখন ইন্টেলিজেন্টে কোনো মাপকাঠি নয়। ইন্টেলিজেন্ট মানে যে 90% ইন্টেলিজেন্ট আর যে 30% ইন্টেলিজেন্ট নয়, সেটা আমরা বলতে পারি না। বাট পড়াশোনা মিডিওকার এবং খেলাধুলো ঠিক করতো। সুতরাং ওইভাবে ওর ইন্টারেস্ট প্লাস আমার ইন্টারেস্ট করে নিয়ে আমরা একবারে ওটাকে পিক আপ করে 10 বছর ওর পেছনে মেহনত করে তারপর ওকে একটা জায়গায় দাঁড় করিয়েছি। এখন আমাদের এই ইন্টারেস্ট ছিল না ও ইন্ডিয়া খেলবে, আমার ছিল যে কমসে কম ক্রিকেট বা যে গেম খেলুক, গেমটা যদি সঙ্গে থাকে তাহলে কি হয়, স্কুল লেভেল থেকে যখন তুমি যে কোনো স্টুডেন্ট কলেজে যায়, একটা অ্যাডমিশনের একটা প্রবলেম আসে। সবচেয়ে স্পোর্টস কোটা থাকলে, স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থাকলে কলেজে एडमिशनটা इजी হয়ে যায়। আমি বললাম তুমি আগে খেলোগে তো তোমার ইয়ে ফায়দা होगा। ইন্ডিয়া যে খেলবে আমি সেটাও ভাবিনি স্বপ্নে। আচ্ছা। এইভাবে চলছিল। 10 বছর পর ফুল ফেস করে তারপরে আপনাদের বাকি তো সবাই জানি ইন্ডিয়া খেললো। ইন্ডিয়া খেলার পর সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার মেন টিমে ঢুকলো। 2004-এ বাংলাদেশে প্রথম ডেবুট, প্রথম বলেই প্রথম ম্যাচ নেমে 0 রান। তারপরে তার নেক্সট ম্যাচে তো তারপরে তার পাকিস্তানের সাথে 189, অনেক স্কোর আছে। শুধু তারপরে ওকে পেছন থেকে ঘুরে তাকাতে হয়নি। আচ্ছা, আরেকটা কথা বলুন যে আমরা তো যে একটা জিনিস জানি, যে কারণ ধোনিকে নিয়ে প্রচুর কৌতূহল, সিএসকে সম ভক্তদের তো বিশেষ করে ধোনিকে নিয়ে প্রচুর কৌতূহল। তো আমরা জানি যে ধোনি কিন্তু প্রথম দিকে কিন্তু উইকেট কিপার হবে, যেটা কিন্তু একদম মানে বিষয়টা কিন্তু ঠিক ছিল না, বা ও প্রথম দিকে যে একজন উইকেট কিপার হবো বা এই মানসিকতাও পুরোপুরি হয়তো ওর ছিল না যতদূর আমরা জানি। প্রথম দিকে ওর ব্যাটিং করতো, সেখান থেকে উইকেট কিপার হয়ে ওঠার এই গল্পটা কি ছিল? উইকেট কিপার হয়ে গল্পটা হচ্ছে কি, আমার স্কুলে একটা উইকেট কিপার দরকার ছিল। আচ্ছা। হ্যাঁ না, মানে যে স্টুডেন্ট ছিল যে টিমে উইকেট কিপার, সে নেক্সট ইয়ারে আউট হয়ে যাবে, মানে আচ্ছা। 12 পাস করে বেরিয়ে যাবে। তো আই নিড উইকেট কিপার। এখন উইকেট কিপার এমন একটা পজিশন, কাউকে দাঁড় করানো যায় না। যেহেতু ও গোলকিপিং করতে বললো ওকে, আমি বললাম তুমি গ্লাভস রেখে বল পাকড়ো, ব্যাস। বল ধরছিল ঠিক, এমন কিছু না হুম। বল খারাপ ধরছিল। ধরছিল নিজের যতটুকু, তখন তো বাচ্চার যতটুকু বুদ্ধি ততটুকু তো করবে, সেভাবে করছিল, ধরছিল। এবং মাঝে মাঝে আমি একটু চেঞ্জ করতাম। তারপরে যখন আমি প্র্যাকটিস থেকে একটু কোনো কাজে স্কুলে গেলাম, ও তখন ব্যাটিং করতো, যেটা টেন্ডেন্সি হয়, এইভাবে চলছিল। তারপরে ধীরে ধীরে 2 বছর 3 বছর পর উইকেট কিপিং এর একটা ও ইন্টারেস্ট ওর মধ্যে ডেভেলপ করে এবং সেটাকে আমি কন্টিনিউ করি। আচ্ছা, বাহ! আরেকটা প্রশ্ন আমি রাখবো যে এম এস ধোনি ভারতীয় ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটের একটা আইকন। যার হাত ধরে ভারত টি-20 বিশ্বকাপ থেকে 50 ওভারে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, বহু সাফল্যের নায়ক। মানুষ এম এস ধোনি আর ক্রিকেটার এম এস ধোনি দুটোর ফারাক কোথায়?
গুরু হিসাবে কিভাবে মনে হয়? দেখুন, মানুষ হিসাবে আপনি ওকে ইস্যুতেও দেখেছেন, মাঠেও দেখেছেন, কোনোদিন রাগ বলে কোনো জিনিস ওর নেই। রাগ থাকলেও যখন ড্রেসিং রুমে যাবে বা বাইরে যাবে তখন ছাড়বে, কিন্তু মাঠের মধ্যে এমন কোনো রিয়াক্ট করবে না যেটা পাবলিকলি ক্রিটিসাইজ হয়। ও মাঠে খুব আচ্ছা, কুল ডাউন। স্কুলে স্কুল যখন পড়তো তখন ঠান্ডা মাথায় থাকতো, চুপচাপ থাকতো, কোনো কিছু জিজ্ঞাসা করতো না। কোনো টিচার জিজ্ঞাসা করতো এনি ডাউট, চুপচাপ বসে আছে, কোনো ডাউট নেই। সুতরাং হি ইজ বেসিক্যালি ইজ ঠান্ডা মাথার লোক। আচ্ছা। একদম শেষ প্রশ্ন। আমি একদম লাইভের আমরা একদম শেষে চলে এসেছি। আমি একদম শেষ প্রশ্ন আপনার কাছে যেটা রাখবো। এবারে আইপিএল এ কিন্তু যে চেন্নাই সুপার কিংসকে এতবার তিনি আইপিএল চ্যাম্পিয়ন করেছেন। চেন্নাই সুপার কিংস এত অসাধারণ পারফরম্যান্স সেখানে দেখেছি। এবারে আইপিএলটা কিন্তু বেশ খারাপ গেল। একেবারে সবার লাস্ট বয় হিসাবে সবার শেষে শেষ করলো সিএসকে। কোথাও একটা যেন আইপিএল প্রত্যেকবারই যখন শেষ হয় যেন সিএসকে সমর্থকদের মন খারাপ হয়ে যায়। হয়তো হয়তো ধোনিকে আমরা ২২ গজে গ্লাভস পরে দেখতে পাবো না, ব্যাট হাতে দেখতে পাবো না। কিন্তু যখন আইপিএল শুরু হয় আবার সেই তিনি কিন্তু মানে কিংবদন্তি ক্রিকেটারদের বোধহয় সত্যিই রিটায়ারমেন্ট আদৌ তাদের বিদায় বলে কিছু হয় না। তারা নিজেরাই সিদ্ধান্ত নেন যে কবে তারা আদৌ বিদায় নেবেন। বারবারই ধোনি বিদায়ের কথা জানান, আবার ফিরে আসেন। আইপিএল শুরু হলে আবার ধোনি ফিরে আসেন। আবার উইকেটের পিছনে আমরা দেখতে পাই। একটা সিএসকে সমর্থকদের কাছে একটা আবেগের জায়গা এখনো। কিন্তু তারপরও কিন্তু এবারে আইপিএল এ যেভাবে একটা হতাশাজনক পারফরম্যান্স সবার শেষে শেষ করলো, কোথাও কি মনে হচ্ছে যে ধোনির এবার অন্তত অবসর নিয়ে নেওয়া উচিত? আর নয়। মানে আর অন্তত এইভাবে বারবার ফিরে আসাটা উচিত নয়। কারণ কোথাও একটা নিজের এইভাবে যদি খারাপ পারফরম্যান্স নিজের একটা কোথাও সম্মানের কোথাও একটা আঘাত লাগতে পারে আগামী দিনে। দেখো, সম্মান নিয়ে, সম্মানটা একটা অন্য জায়গা আছে। সম্মানটা একটা আলাদা জিনিস, খেলাকে ভালোবাসা একটা অন্য জিনিস। তোমার মাঠে থেকে যদি তোমার কিছু জুনিয়র বাচ্চারা উঠে আসে তোমাকে দেখে, এটা তো আফটার অল ইন্ডিয়ান ক্রিকেটেরই ভালো। কেমন যখন হুম, তোমার ইন্ডিয়ান, এখনকার সিএসকে টিমে বলছি, 3 অলরাউন্ডার ছিল। ডেভিড কনে ছিল, তারপরে সচিন ছিল, অনেকে ছিল, কিন্তু ওখানে একটা অলরাউন্ডার কাজ করলো না। বিজয় শঙ্কর বলো, কোনো অলরাউন্ডার কাজ করেনি। সবাইকে 3 কোটি টাকা 4 কোটি টাকা দিয়ে নেওয়া হয়েছে। এখন তারপরে তোমার মাঝখানে ওপেনার হয়ে গেল চোট। সুতরাং বলে না যে এমন সিচুয়েশন টিমের মধ্যে আসে তখন ইউ কান্ট হেল্প ইট, তখন ওকে একদম, হাল ধরতে হয়। এবং তুমি ক্যানট এক্সপেক্ট যে তুমি এই ইয়ং প্লেয়ারদের দিয়ে তুমি ম্যাচ জিতবে। তাদেরকে কমসে কম একদম। তৈরি করা হোক নেক্সট আইপিএল এর জন্য। হুম। এখন সেক্ষেত্রে নেক্সট ধোনির আইপিএল সঙ্গে ও কি খেল নেক্সট হ্যাঁ, আইপিএল ও ধোনির সঙ্গে খেলবে কি খেলবে না সেটা তো এখন মানে 4 মাস 5 মাস পর ও তো ওপেনলি বললো যে আমাকে 4-5 মাস আমি নিজের ফিটনেসটা দেখবো, হ্যাঁ, তারপর ডিসিশন নেবো। কিন্তু ব্যাপার হচ্ছে ওর ডিপেন্ড ওর নিজের ইচ্ছা প্লাস চেন্নাই সুপার কিং এর যে মালিক শ্রীনিবাসন, শ্রীনিবাসন যদি চায় তাহলেই হবে, আদারওয়াইজ হবে না। একদম। আপনার সঙ্গে কি রিসেন্ট কথা হয়েছে এবং না, আপনি আমি গুরু হিসেবে কি চাইছেন? ধোনির কি আর খেলা উচিত? আমি গুরু হিসেবে কি চাইছি সেটা না, আমি চাইছি যদি ও মাঠে থাকে তাহলে খালি চেন্নাইয়ের না, সব ফ্র্যাঞ্চাইজিরই উপকার হয়। কেন এই যে আচ্ছা। অ্যাডভাইস দেওয়া, প্র্যাকটিক্যাল অ্যাডভাইস দেওয়া না মাঠে, ওটা তুমি কোথাও পাবে না, খালি ওর কাছ থেকে পাওয়া যায়। সুতরাং সেটা যদি ও দেয়, কারো তো কিছু, কেন ও কারো কাছ থেকে তো পয়সা নিয়ে করছে না, খেলাকে ভালোবাসছে তাই করছে। সেক্ষেত্রে একদম দেখা যাক মানে এই ধরনের লেজেন্ডের বিদায় কবে হবে সে তারাই জানেন। আর নিজেরাই তাদের নিজেরাই সিদ্ধান্ত নেন কবে তারা বিদায় নেবেন। হঠাৎ করে কোনোদিন হয়তো বিদায় ঘোষণা করতে পারেন বা আগামী আইপিএলে আবার আমরা ধোনিকে দেখতে পারি। আবার হয়তো ব্যাট হাতে মাঠে নামতে। সেক্ষেত্রে কি হয় সেটা সময় বলবে। তবে আগামীকাল আইপিএল ফাইনাল একেবারে হাই ভোল্টেজ ডুয়েল। পাঞ্জাব কিংস বনাম আরসিবির ম্যাচ। সেক্ষেত্রে এই মহারণের অপেক্ষায় কিন্তু গোটা দেশবাসী। শেষ পর্যন্ত নতুন চ্যাম্পিয়ন তো আমরা খুঁজে পাবোই। কে হয় নতুন চ্যাম্পিয়ন পাঞ্জাব কিংস না আরসিবি সেটা কিন্তু আগামীকাল কিন্তু সময় বলবে। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে। এই আমাদের সঙ্গে এই লাইভে
যোগদান করার জন্য এবং সময় দেওয়ার জন্য ধন্যবাদ। এবং আগামী দিনে আপনাকে কিন্তু চাইবো আপনি সরাসরি আমাদের স্টুডিওতে আসুন এবং এসে আপনার মতামত শেয়ার করুন। সেটা কিন্তু এর জন্য আমরা অপেক্ষায় থাকবো। আপনাকে কিন্তু আমরা এখন থেকে ইনভাইটও করে রাখলাম। আহ এবং 100 অসংখ্য বার ধন্যবাদ আসবো। জানাই। অবশ্যই, অবশ্যই। ভালো থাকবেন, আসবো সুস্থ আসবো। থাকবেন। মহেন্দ্র সিং ধোনির কোচ কেশব ব্যানার্জি আমাদের সঙ্গে লাইভে ছিলেন এবং ওনার সঙ্গে কথা বললাম। সুতরাং বেশ ভালো লাগলো এবং উনি কিন্তু ওনার এই আগামীকাল আইপিএল ফাইনাল নিয়ে যেমন ওনার আছে বিভিন্ন মতামত জানালেন কি হতে পারে, তেমনি মহেন্দ্র সিং ধোনিকে ছোটবেলা থেকে হাতে ধরে যিনি ক্রিকেটার বানিয়েছেন, আজ ধোনি ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের লেজেন্ড, সেই ধোনির জীবনের বিভিন্ন গল্প কিন্তু উঠে এলো আজকে লাইভে। সমস্ত আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন স্কাই নিউজ বাংলায়।